এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে যে বিষয়গুলো নিয়ে আসব, বিভিন্ন ধরনের প্রশ্ন, এগুলো খুব টেট কিংবা ইন্টারভিউয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। টেটে এখান থেকে অনেক ধরনের কোশ্চেন আসে, যে একটা কোশ্চেন বলে দেওয়া হয়, সেই কোশ্চেন বলে দেওয়া হয় এটা কী ধরনের কোশ্চেন, বা ইন্টারভিউতে এখান থেকে কোশ্চেন আসে, কোশ্চেন ধরতে পারে। কারণ আপনি যখন একটি শিক্ষক হিসেবে চাকরি পাবেন একটি স্কুলে, তখন আপনার বিভিন্ন প্রশ্ন তৈরি করতে হবে। বিভিন্ন পার্বিক মূল্যায়নের আগেও কিন্তু প্রশ্ন আপনাকে তৈরি করতেই হবে। সেই জন্য আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্নর ধরন জেনেই কিন্তু আপনি প্রশ্ন করতে পারবেন, ওই ধরন যদি না জানেন। সেই জন্য আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বিভিন্ন ধরনের প্রশ্ন, কিভাবে আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন করবেন বা কোন প্রশ্নকে কী বলা হয়। তো খুবই গুরুত্বপূর্ণ এটা, কারণ 2014 টেটে এখান থেকে একটি কোশ্চেন এসেছিলো, বা ইন্টারভিউতে অনেকে এখান থেকে কোশ্চেন এসেছিলো, ধরে যে বিভিন্ন ধরনের প্রশ্ন বলে দিতে পারে, কয়েকটি ক্লোজ এন্ডেড প্রশ্নের উদাহরণ দাও, কয়েকটি ওপেন এন্ডেড কোশ্চেনের উদাহরণ দাও, বা একটা কোশ্চেন বলে দিল এটাই কোন ধরনের প্রশ্ন। কারণ আমাদের সমস্ত টপিক সম্পর্কে যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে আমরা পরীক্ষার হলে, সেটা ইন্টারভিউ হোক আর টেট হোক, আমরা কনফিডেন্সের সহিত কিন্তু ঢুকতে পারবো। একটা কনফিডেন্স থাকা মানে আমরা অন্যদিকে এগিয়ে যাব কিন্তু। তো চলুন আমরা আজকের সরাসরি যে টপিকের মধ্যে চলে যাব। প্রথম টপিক হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন। ওপেন এন্ডেড কোশ্চেন মানে বুঝতে পারছেন যে মুক্ত ধরনের প্রশ্ন। মুক্ত মানে আমি পড়ছি, দেখুন, একটি ওপেন এন্ডেড প্রশ্ন হল এমন একটি প্রশ্ন যার উত্তর হ্যাঁ বা না উত্তর দিয়ে বা স্ট্যাটিস্টিক প্রতিক্রিয়া দিয়ে দেওয়া যায় না। হ্যাঁ বা না এই উত্তর দিয়েই এই উত্তর সম্পন্ন করা যায় না। খোলা বা সমাপ্ত প্রশ্নগুলিকে বিবৃতি হিসেবে বর্ণনা করা হয়, যার একটি দীর্ঘ প্রতিক্রিয়া প্রয়োজন। একটি প্রশ্নের উত্তর অনেক রকম হতে পারে। উদাহরণ, আপনি আপনার ভবিষ্যৎ কীভাবে দেখেন, সেখানে বিভিন্ন ওয়েতে কিন্তু উত্তর দেওয়া যেতে পারে। বিভিন্ন ওয়েতে ডাইভার্স থিঙ্কিং এখানে কিন্তু অ্যাপ্লাই করা যায় ওপেন এন্ডেড কোশ্চেনের মাধ্যমে। একটা ফটোগ্রাফের বাচ্চাদের সম্পর্কে আমাকে বলুন। ধরুন একটা ফটো আছে, আচ্ছা আমি এটা বাদই দিলাম। আপনাকে বলা হলো ওই ছবি আছে, সেই ছবিটা তুমি ব্যাখ্যা করো। সেখানে কয়েকটি মানুষের ছবি আছে, সেই ছবিতে কয়েকটি মানুষ ঢোল নিয়ে ঢোল বাজাচ্ছে, কেউ মাইক ধরে কথা বলছে। এটা স্কুলের 5জন স্টুডেন্ট 5 রকমভাবে ব্যাখ্যা করতে পারে, যার কোশ্চেন বলার পরিধি অনেক রকম থেকে। বলা হলো তোমাকে দমদম থেকে শিয়ালদায় যেতে হবে। তাহলে দমদম থেকে শিয়ালদায় যাওয়ার জন্য কিন্তু বিভিন্ন রকম ওয়ে থাকতে পারে। জিজ্ঞাসা করা হলো, কেউ বললো আমি ট্রেনে যাব, কেউ বললো আমি বাসে যাব, কেউ বললো আমি বাইকে যাব, কেউ বললো আমি সাইকেল চালিয়ে যাব। বিভিন্ন ওয়ে কিন্তু এখানে আছে। সেই জন্য বলা হয়েছে ওপেন এন্ডেড কোশ্চেন, মানে একটা প্রশ্নের অনেক ধরনের উত্তর পাওয়া যায়, যার উত্তর স্ট্যাটিস্টিক উত্তর বা হ্যাঁ বা না এ সমাপ্ত হয় না। তাই বলছে ওপেন, মুক্ত কোশ্চেন। এবার আসি আছে ক্লোজ এন্ডেড, বদ্ধ, যেটাকে একটা উত্তর বললেই সেখানে উত্তর সমাপ্তি হয়ে যাচ্ছে। ক্লোজ এন্ডেড প্রশ্ন যা শুধুমাত্র সীমিত সংখ্যক বিকল্প থেকে নির্বাচিত করে উত্তর দেওয়া যেতে পারে। সাধারণত একক শব্দের উত্তর হ্যাঁ বা না, বা একটি রেটিং স্কেল সহ একাধিক পছন্দের প্রশ্ন, যেমন দৃঢ়ভাবে সম্মত, দৃঢ়ভাবে অসম্মত। আপনি কি আজ ভালো বোধ করছেন? এখানে উত্তর হবে হ্যাঁ বা না, যে কোনো একটি কিন্তু। আবার বলছে আমি কি বাথরুমটি ব্যবহার করতে পারি, এখানেও সেম হ্যাঁ বা না এই উত্তরটি হবে। তাহলে এখানে হ্যাঁ বা না উত্তরের মধ্য দিয়ে বা সম্মতি অসম্মতির মধ্যে দিয়ে কোশ্চেনের কিন্তু রেস শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য একে বলছে ক্লোজ এন্ডেড প্রশ্ন। খুব ভালো করে মনে রাখতে হবে। এরপরের প্রশ্ন অবজেক্টিভ কোশ্চেন, নৈর্ব্যক্তিক। নৈর্ব্যক্তিক, নৈযুক্ত ব্যক্তি, নৈযুক্ত ব্যক্তি, যেখানে ব্যক্তির প্রভাব নেই, তাই বলছে অবজেক্টিভ কোশ্চেন। নৈর্ব্যক্তিক, কোনো ব্যক্তির প্রভাব যেখানে থাকে না যে প্রশ্নে। শিক্ষার্থীদের বিভিন্ন বিকল্প থেকে সঠিক প্রতিক্রিয়া নির্বাচন করতে হবে, বা একটি প্রশ্নের উত্তর দিতে বা একটি বিবৃতি সম্পূর্ণ করতে একটি শব্দ বা
সংক্ষিপ্ত বাক্যাংশ সরবরাহ করতে হয়। উদাহরণ: একাধিক পছন্দ, সত্য মিথ্যা, মিল বা সমাপ্তি। দেখা যাচ্ছে বলে দিল যে একটি ছত্রাকের উদাহরণ দাও, যেখানে ব্যক্তির প্রভাব নেই। ব্যক্তির প্রভাব কোথায় থাকে? রচনাধর্মী প্রশ্ন। তোমাকে বলা হলো তোমার প্রিয় উৎসব সম্পর্কে একটি প্রবন্ধ লেখো বা একটি রচনা লেখো। আমি অনেক লিখলাম, তাও কিন্তু ওখানে টিচারের পছন্দ নাও হতে পারে। টিচারের মানসিকতার উপরে কিন্তু ওটা নির্ভর করতে পারে যে এটা আমার ভালো লেগেছে কি ভালো লাগেনি, বা হতে পারে সে খারাপ মুডে খাতাটি দেখতে বসেছে, সে খাতার উপরেই রাগ হয়ে গেল, সে কম নাম্বার দিল, এমনও কিছু ঘটতে পারে। কিন্তু এই নৈর্ব্যক্তিক প্রশ্নকে, যেখানে সত্য মিথ্যা, পছন্দ, এমসিকিউ টাইপের প্রশ্ন বা একটি বাক্যে উত্তর দেওয়া যায়, সেটাকে বলছে নৈর্ব্যক্তিক বা অবজেক্টিভ টাইপ কোশ্চেন। তাহলে অবজেক্টিভ টাইপ কোশ্চেনের বাংলা হলো নৈর্ব্যক্তিক কোশ্চেন। পাঠ্য বইয়ের জ্ঞানের আলোকে নির্মিত একটি মৌলিক উদ্দীপকের সাহায্যে শিক্ষার্থীর জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা যাচাই করা যায়, সে প্রশ্নকে বলা হয় সৃজনশীল প্রশ্ন। তাহলে মনে রাখতে হবে সৃজনশীল প্রশ্ন কাকে বলা হয়। পাঠ্য বইয়ের জ্ঞানে নির্মিত একটি মৌলিক উদ্দীপকের সাহায্যে শিক্ষার্থীর জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা যাচাই করা যায় যে প্রশ্নের সাহায্যে। উচ্চতর দক্ষতা যাচাই করা যায় যে প্রশ্নের সাহায্যে। অনুধাবন করা যায় প্রয়োগ বা শিক্ষার্থীর জ্ঞান। একজন ছাত্রছাত্রীর পক্ষে প্রশ্ন উত্তর মুখস্থ করার কষ্টসাধ্য ও নিরর্থক ব্যাপার আরও কিছুই হতে পারে না। একজন ছাত্রছাত্রীর পক্ষে প্রশ্ন আর উত্তর মুখস্থ করার মতো কষ্টসাধ্য বা নিরর্থক ব্যাপার আর কিছুই হতে পারে না। প্রতিটি সৃজনশীল প্রশ্নের চারটি স্তর থাকে। সেই সৃজনশীল প্রশ্নের যে চারটি স্তর, সেইগুলো সম্পর্কে আমরা জানব। একটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, কগনিটিভ। জ্ঞানমূলককে বলা হয় কি? কগনিটিভ। আমরা সবাই জানি, যারা টেট পড়েছে তারা বা ডিএলএড করেছে, তারা কগনিটিভ সম্পর্কে তাদের কনসেপ্ট আছে। জ্ঞানমূলক প্রশ্নের উত্তরের সম্পূর্ণ স্মৃতিনির্বাহ, যেটা সম্পূর্ণ স্মৃতিনির্বাহ, মনে রাখতে হয়, খুব মনে রাখতে হবে, স্মৃতিনির্বাহ। এ ধরনের প্রশ্নের মাধ্যমে তোমাদের জ্ঞানের দক্ষতা যাচাই করা যায়। বোর্ড অনুমোদিত পাঠ্য বইতে উল্লেখ নেই এমন কোনো তথ্য জ্ঞানমূলক প্রশ্নে জানতে চাওয়া হয় না। সাধারণত জ্ঞানমূলক প্রশ্ন কি, কে, কখন, কোথায়, কাকে, কয়টি বা কোনটি ইত্যাদি দিয়ে করা হয়। তাহলে মনে রাখতে হবে জ্ঞানমূলক প্রশ্ন: কে গিয়েছিল, সে কি খেয়েছিল, সে কোথায় গিয়েছিল, কাকে নিয়ে গিয়েছিল, কয়টি বা কোনটি। এবার হচ্ছে অনুবাদনমূলক বা বোধমূলক কোশ্চেন। এই অনুবাদনমূলক বা বোধমূলক কোশ্চেন, সেটা হলো অনুধাবন বলতে কোনো বিষয়ে অর্থ বোঝার ক্ষমতাকে বোঝায়। কোনো বিষয়ে অর্থ বোঝার ক্ষমতা। এই ধরনের প্রশ্ন তোমাদের কোনো বিষয় সম্পর্কে নিজের ভাষায় ব্যাখ্যা বা বর্ণনা করতে বলা হবে। অনুধাবনমূলক প্রশ্নের উত্তর সরাসরি বোর্ড অনুমোদিত পাঠ্য বই থেকে থাকবে না। উত্তরের জন্য তোমাদের কিছুটা ভাবতে হবে। সাধারণত কী বোঝায়, কাকে বলে, কেন কথা বলে হয়েছে, কেন ঘটেছে, মানে কারণ, এটা দিয়ে কি বোঝাচ্ছে। উল্লেখযোগ্য দুটি ঘটনা বা কাজের ব্যাখ্যা করো। শব্দ দিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করা। পার্থক্য করো। কার্যকরণ তত্ত্ব বলো, কেন এটি হচ্ছে। সেই সবগুলোকে বলা হয় অনুধাবন বা বোধমূলক প্রশ্ন, যেখানে পার্থক্য থাকবে, কি বোঝায়, কেন হয়েছে, কারণ, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে, উল্লেখযোগ্য দুটি ঘটনা ব্যাখ্যা করো। এই ধরনের কোশ্চেন অনুবাদন বলা বোধমূলকভাবে কোশ্চেন। খুব ভালো করে মনে রাখতে হবে। একটা প্রশ্ন দিয়ে বলে এটি কোন ধরনের প্রশ্ন। এবার আসি প্রয়োগমূলক প্রশ্ন হচ্ছে কোনো কিছু প্রয়োগ করার দক্ষতা। আমরা জ্ঞানমূলক লেভেলে ক্রস করলাম, বোধমূলক লেভেল ক্রস করে এবার প্রয়োগমূলক। আমরা কোনো কিছুকে কীভাবে প্রয়োগ করতে পারবো, সেটা খুবই ভাইটাল জিনিস। সব কিছু শিখলাম অথচ প্রয়োগ করতে পারছি না, তা তো হয় না। প্রয়োগমূলক প্রশ্নের মাধ্যমে তোমাদের বোর্ড অনুমোদিত পাঠ্য বই থেকে অর্জিত জ্ঞান বা অনুধাবনের নতুন পরিস্থিতিতে প্রয়োগ করার দক্ষতা যাচাই করতে হবে। নতুন পরিস্থিতিতে যে দক্ষতা যাচাই করা হয়, সেটাই। নতুন পরিস্থিতিতে আমরা কী জানতে পারছি। এই ধরনের প্রশ্নের উত্তরে তোমরা নিজস্ব মতামত প্রকাশের সুযোগ পাবে। তাই প্রশ্নের ধরন অনুযায়ী তোমাদের অর্জিত জ্ঞান বা অনুধাবন কাজে লাগিয়ে উদ্দীপক সংশ্লিষ্ট বিষয়বস্তুর আলোকে নতুনভাবে উত্তর করতে পারবে। সাধারণত এই ধরনের প্রশ্ন মিল সাদৃশ্য দেখাও, অমিল বা বৈসাদৃশ্য ব্যাখ্যা করো, তুলনামূলক আলোচনা করো। এক্ষেত্রে তুমি কী করতে, উদ্দীপকটি বিষয়বস্তুর কোন দিকে নির্দেশ করে, তোমার দেখা এমন একটি ঘটনা বর্ণনা করো ইত্যাদি বিভিন্ন ধরনের থাকতে পারে।
বা একটা টপিকের উপরে পড়ার পর বলছে এরকম ধরনের আরেকটি ঘটনা বর্ণনা করো। এছাড়াও বিভিন্ন গাণিতিক সমস্যা হতে পারে, প্রয়োগমূলক প্রশ্নের উত্তর মূল বক্তব্য ঠিক রেখে নিজের মতো করে উত্তর দিতে পারবে। এই ধরনের প্রশ্ন সহজে আয়ত্ত করার জন্য তোমাদের উদ্দীপক বৈশিষ্ট্যে পাঠ্যবইয়ের মূল পাঠ বা ভাববস্তুকে ভিন্ন বাস্তব প্রেক্ষাপটে সাজানোর সক্ষমতা থাকতে হবে। কারণ যে টপিকটা তুমি পড়েছো সেই টপিকের উপরে আপনার যদি ভাবটা থাকে, তাহলে সেই ভাবটার উপরে সেটা কিন্তু প্রয়োগ করে বা আরও নতুন করে সুন্দর করে কিন্তু আমরা লিখতে পারবো। এটা মাথায় রাখতে হবে প্রয়োগমূলক কোশ্চেন। এবার হচ্ছে উচ্চতর দক্ষতামূলক, হায়ার স্কিলটা হবে উচ্চতর টাইপের। এখানে চিন্তান বা দক্ষতার চতুর্থ বা শেষ স্তর, সমস্ত স্তরের শেষ স্তর বা উচ্চতর দক্ষতামূলক বা চিন্তান বা দক্ষতার শেষ স্তরে যা মনে রাখতে হবে। উচ্চতর দক্ষতার প্রশ্নে তোমাদের বোর্ড অনুমোদিত পাঠ্য বই থেকে অর্জিত জ্ঞান বা অনুধাবন নতুন কোনো ক্ষেত্রে প্রয়োগ করা সিদ্ধান্ত প্রদানের সক্ষমতা যাচাই করা হয়। তার মধ্যে প্রয়োগ দক্ষতা আছে কিনা সেটা যাচাই করা হয় বা কতটুকু সে সক্ষম। সাধারণত উচ্চতর দক্ষতায় বক্তব্যটি বিশ্লেষণ করে যাচাই করা, মূল্যায়ন করো, বিচার করা, যথার্থ নিরূপণ করো, পরামর্শ দাও, আলোচনা করো, সপক্ষে বা বিপক্ষে যুক্তি স্থাপন করো বা কার্যকরণ তত্ত্ব বা সপক্ষ বিপক্ষে যুক্তি ইত্যাদি প্রশ্নসূচক শব্দ ব্যবহার করা। উচ্চতর দক্ষতার প্রশ্ন উত্তর অপেক্ষাকৃত জটিল হলেও তোমরা যদি সংশ্লিষ্ট বিষয়ে ভালোভাবে আয়ত্ত করতে পারো, নিজের ভাষায় সিদ্ধান্ত মতামত প্রকাশ করতে পারো। সাধারণত গণিত বা উচ্চতর গণিতের সৃজনশীল পদ্ধতিতে আবার 4টি স্তরে প্রশ্ন উত্তর করা। একটা হচ্ছে অনুধাবনমূলক, প্রয়োগ বা উচ্চতর দক্ষতা সম্পন্ন। এই হলো বিভিন্ন ধরনের প্রশ্ন। এখান থেকে বেশি কোশ্চেন আসে প্রয়োগমূলক কোশ্চেন, বোধমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, নৈর্ব্যক্তিক প্রশ্ন, ক্লোজ এন্ডেড কোশ্চেন, ওপেন এন্ডেড কোশ্চেন। এগুলো খুব ভালো করে আমাদের কিন্তু মনে রাখতে হবে। এই নৈর্ব্যক্তিক প্রশ্নের অপোজিট আর একটা আছে রচনাধর্মী প্রশ্ন, যেটা এই ক্ষেত্রে ব্যক্তি প্রভাব কিন্তু আছে। রচনাধর্মী প্রশ্নে ব্যক্তি প্রভাব আছে রচনাধর্মী প্রশ্ন। তো এই হলো আজকের টপিক বা আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমরা আসব। আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসের জন্য আমরা ওয়েট করব। আর এরকম ধরনের সুন্দর সুন্দর টপিকের উপরে ভিডিও পেতে বা আপনাদের নোটস আমি দিয়ে দেবো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান পাবেন। আর এই নোট কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেই সমস্ত জায়গায় কিন্তু দিয়ে দেবো। ধন্যবাদ আজকের মতো।